রাতটা শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে। পশ্চিম ইরাকের শুকনো মরুভূমি, দূরে ছায়ার মতো নড়ছে কয়েকটা পশু, আর আকাশে এমন এক নীরবতা যেটা সাধারণত যুদ্ধের আগে দেখা যায় না। কিন্তু ঠিক এই শান্তির ভেতরেই কয়েক ঘন্টার মধ্যে এমন কিছু খবর ছড়িয়ে পড়তে শুরু করে যা মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা ভয়ঙ্কর জটিল। ইসরায়েল কি ইরানকে ঘিরে ধরতে গিয়ে উল্টো নিজেই বহুমুখী চাপের ফাঁদে পড়ে গেছে? এই মুহূর্তে বিভিন্ন আঞ্চলিক সূত্র, স্থানীয় বিবরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবির মধ্য দিয়ে যে ছবি উঠে আসছে সেটি একেবারেই সরল নয়। সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আর এটাই এই গল্পের প্রথম বড় মোড়, কারণ আধুনিক যুদ্ধ কেবল মাটিতে হয় না, বর্ণনাতেও হয়। কে আগে গল্প বলবে, কে নিজের সংস্করণকে সত্যি হিসেবে প্রতিষ্ঠা করবে, সেটাও এখন যুদ্ধের অংশ। কিন্তু তারপরও ছড়িয়ে থাকা এই দাবিগুলোর ভেতরে এমন কিছু সিগন্যাল আছে যেগুলোকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুরুটা ইরাককে ঘিরে। পশ্চিম ইরাকের সীমান্ত অঞ্চল বহু বছর ধরেই সংবেদনশীল। এই এলাকা ভৌগোলিকভাবে এমন জায়গায় বসে আছে যেখান থেকে সিরিয়া ইরান সংলগ্ন কৌশলগত রোড আর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি সবকিছু নজরে রাখা হয়। ঠিক এই কারণেই আঞ্চলিক বিশ্লেষকদের একাংশ অনেকদিন ধরে বলে আসছিলেন, ইরাক এখন শুধু একটি রাষ্ট্র নয়, এটি বড় শক্তিগুলোর জন্য সম্ভাব্য করিডর, ছায়াযুদ্ধের ক্ষেত্র আর গোয়েন্দা প্রতিযোগিতার জমি। আর যদি সত্যিই কোনো বিদেশি বিশেষ দল ইরাকি ভূখণ্ড ব্যবহার করে থাকে, তাহলে সেটি শুধু সামরিক ঝুঁকি নয়, সরাসরি সার্বভৌমত্বের প্রশ্ন। স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী সীমান্ত ঘেঁষা মরুভূমি অঞ্চলের নিচু দিয়ে উড়ে যাওয়া কিছু আকাশযান প্রথমে নজরে আসে একজন সাধারণ স্থানীয় মানুষের। এখানে গল্পটা আরও নাটকীয় হয়ে ওঠে, কারণ অনেক সময় বড় বড় নিরাপত্তা ব্যবস্থার আগে মাটির মানুষই অস্বাভাবিকভাবে টের পায়। সেই খবর নাকি দ্রুত নিরাপত্তা সংস্থার কাছে পৌঁছে যায়। এরপর যা ঘটেছে বলে দাবি করা হচ্ছে তা যদি সত্যি হয়, তাহলে সেটি শুধু একটি ট্যাকটিক্যাল ব্যর্থতা নয়, বরং একটি বড় কৌশলগত ভুলের ইঙ্গিত। ইরাকে নিরাপত্তা কাঠামো নড়ে চড়ে বসেছে, সন্দেহভাজন অবস্থান ঘিরে ফেলা হয়েছে এবং পরবর্তীতে কিছু উন্নত ডিভাইস ও নথি উদ্ধার করা হয়েছে, এমন দাবি এখন বিভিন্ন মাধ্যমে ঘুরছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। যুদ্ধক্ষেত্রের প্রাথমিক খবর প্রায়ই অতিরঞ্জিত হয়। পক্ষগুলো নিজেদের শক্তি দেখতে চায়, শত্রুকে দুর্বল দেখাতে চায়, আর দর্শকদের মনে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে চায়। তাই ঘটনাটি সামরিক গুরুত্ব যতটা, তথ্যযুদ্ধের গুরুত্ব প্রায় ততটাই। কিন্তু যদি এই দাবির মূল কাঠামো সত্যি হয়, তাহলে প্রশ্ন আসে, এমন ঝুঁকি নেওয়ার প্রয়োজন কেন হবে? এই জায়গায় এসে আমরা বিশ্লেষণের দরজায় ঢুকি। গত কয়েক বছর ইসরায়েলের নিরাপত্তা দর্শনে একটি বিষয় খুব পরিষ্কার ছিল। ইরানকে শুধু সরাসরি নয়, তার প্রভাব বলয় সরবরাহ লাইন এবং আঞ্চলিক নেটওয়ার্কের দিক থেকেও চেপে ধরা। সিরিয়া, লেবানন, ইরাক, এই পুরো বেল্টটিকে তারা কেবল মানচিত্রে আলাদা আলাদা দেশ হিসেবে দেখে না, বরং এটি একটি সংযুক্ত নিরাপত্তা থিয়েটার। সেই হিসাবে ইরাকি ভূখণ্ডে নজরদারি উপস্থিতি বা অন্তত লজিস্টিক সুবিধা তৈরি করার প্রলোভন কিছু কৌশলবিদের কাছে বাস্তবে মনে হতে পারে। এখানেই গল্পে আসে দ্বিতীয় এবং সবচেয়ে বড় মোড়। ঠিক যখন ইরাক নিয়ে এই দাবিগুলো ছড়াচ্ছে, তখন দক্ষিণ লেবাননের সীমান্ত থেকেও একের পর এক সামরিক বার্তা আসতে শুরু করে। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়, তারা ড্রোন, রকেট এবং কামানসহ সমন্বিত আঘাত চালিয়েছে ইসরায়েলি সামরিক অবস্থানের ওপর। এই ধরনের দাবিগুলোর মধ্যে প্রায় প্রচারমূলক মাত্রা থাকে, কিন্তু তা সত্ত্বেও একটি জিনিস স্পষ্ট, উত্তর সীমান্ত এখন শুধু উত্তেজনাপূর্ণ নয়, তা ক্রমশ প্রযুক্তি নির্ভর এবং বহুস্তরীয় সংঘর্ষ ক্ষেত্রে পরিণত হচ্ছে। ড্রোন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। কয়েক বছর আগেও যুদ্ধের চিত্র বলতে অনেকে ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র বুঝতেন। এখন সেই সমীকরণ বদলে গেছে। অপেক্ষাকৃত কম খরচের, ছোট, দ্রুত এবং মোতায়েনযোগ্য ড্রোন বড় বড় এয়ার ডিফেন্স নেটওয়ার্কে ব্যস্ত, ক্লান্ত, এমনকি বিভ্রান্ত করে দিতে পারে। হিজবুল্লাহর সাম্প্রতিক দাবিগুলোর ভেতরেও এই বার্তাই সবচেয়ে জোরালো। তারা শুধু রকেট ছুড়ছে না, তারা ইসরায়েলের নজরদারি ও প্রতিরক্ষা ছিদ্র কোথায় সেটি খুঁজে বের করার চেষ্টা করছে। কিছু প্রতিবেদন বলছে, সীমান্তের কাছাকাছি সামরিক স্থাপনা, যানবাহন এবং ব্রিগেড পর্যায়ের কমান্ড কাঠামোকেও লক্ষ্য করা হচ্ছে। ইসরায়েল সাধারণত এই ধরনের ঘটনার ক্ষেত্রে নির্বাচিত তথ্য প্রকাশ করে। অনেক সময় তারা হামলার কথা স্বীকার করে, কিন্তু ক্ষতির মাত্রা নিয়ে নীরব থাকে। অন্যদিকে প্রতিপক্ষ নিজের সাফল্য বড় করে দেখায়। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে বাস্তবতা বোঝা কঠিন। কিন্তু এখানেও একটা বিষয় পরিষ্কার, উত্তর ফ্রন্টে চাপ বাড়ছে এবং সেটি ইসরায়েলি সামরিক পরিকল্পনাকে জটিল করে তুলেছে। এখন যদি এই দুই ঘটনাকে পাশাপাশি রাখা হয়, তবে বড় ছবিটা একটু একটু করে পরিষ্কার হতে শুরু করবে। অন্যদিকে ইরানকে কোণঠাসা করার চেষ্টা
লেবানন সীমান্তে বাড়তি চাপ এবং এর সঙ্গে সিরিয়া, গাজা, লোহিত সাগর এবং ইরাক ভিত্তিক গোষ্ঠীগুলোর সম্ভাব্য প্রতিক্রিয়া, সব মিলিয়ে এটি আসলে একটি একমুখী যুদ্ধ নয়, এটি ধীরে ধীরে বহুমুখী ক্লান্তির লড়াইয়ে রূপ নিচ্ছে। আর বহুমুখী যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকি হলো আপনি কোথায় মূল ফ্রন্ট খুলছেন আর কোথায় শত্রুর তৈরি করা সেকেন্ডারি ফ্রন্টে আটকে যাচ্ছেন সেটা বুঝতে দেরি হয়ে যেতে পারে। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? না, কারণ এই গল্পের আরেকটি স্তর রয়েছে, সেটি হলো মনস্তত্ত্ব। মধ্যপ্রাচ্যে প্রতিটি সামরিক পদক্ষেপের প্রতিটি প্রতীকী ভাষা থাকে। ইরাকের ক্ষেত্রে বার্তা হলো বাগদাদ এখন অন্তত প্রকাশ্যে বলতে চায় আমাদের আকাশসীমা, আমাদের ভূমি, আমাদের অনুমতি। লেবাননের ক্ষেত্রে বার্তা হলো উত্তর সীমান্তের নিরাপত্তা একমুখী থাকবে না। আর ইসরায়েলের জন্য বার্তা হচ্ছে যে কোনো আঞ্চলিক পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়া সরাসরি পরোক্ষভাবে একাধিক জায়গা থেকে আসতে পারে। এ পর্যায়ে এসে সাধারণ মানুষ কোথায় দাঁড়িয়ে, এখানেই এই গল্প সবচেয়ে বেশি ভারী হয়ে ওঠে। কারণ যুদ্ধের মানচিত্র বিশ্লেষকরা আঁকেন, কিন্তু তার ভার বইতে হয় সীমান্তের মানুষকে। দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে রাত মানেই এখন আতঙ্ক। উত্তর ইসরায়েলের বহু এলাকায় স্বাভাবিক জীবন বারবার থেমে যাচ্ছে সতর্ক বার্তায়। ইরাকে মানুষ আবার সে পুরনো আশঙ্কা নিয়ে ভাবতে শুরু করছে, দেশটাকে আবার অন্যের প্রক্সি সংঘর্ষের মাঠ হয়ে উঠছে। তেলের বাজার, বাণিজ্য পথ, বিমান চলাচল, সীমান্ত নিরাপত্তা সবকিছুতেই এর রেশ পড়ার আশঙ্কা বাড়ছে। এই সংঘাতের সঙ্গে আরেকটা পরিচিত ইতিহাসও জড়িয়ে আছে। 2006 সালের লেবানন যুদ্ধ আমাদের শিখিয়েছিল উত্তর সীমান্তকে অবহেলা করা যায় না। সিরিয়া যুদ্ধে দেখিয়েছিল এক দেশের অস্থিরতা দ্রুত আরেক দেশের নিরাপত্তা গণিতে ঢুকে পড়ে। আর সাম্প্রতিক বছরগুলো দেখিয়েছে ড্রোন, সাইবার গোয়েন্দা অভিযান এবং সীমিত আঘাত। এই চারটি মিলে এখন এমন এক ধূসর যুদ্ধ তৈরি করেছে যেখানে পুরো যুদ্ধ ছাড়াই অঞ্চলকে দমবন্ধ করে রাখা যায়। তাহলে সামনে কি হতে পারে? সবচেয়ে সম্ভাব্য দৃশ্যপট হলো প্রকাশ্যে বড় যুদ্ধের বদলে ছায়াযুদ্ধ আরও তীব্র হবে, আরও নজরদারি, আরও টার্গেটেড আঘাত, আরও ড্রোন, আরও অস্বীকার, আরও পাল্টা দাবি। কিন্তু বিপদটা অন্য জায়গায়। এই ধরনের সংঘাতে একটি ভুল শনাক্তকরণ, একটি অতিরিক্ত পাল্টা আঘাত বা একটি প্রতীকী স্থাপনার বড় ক্ষতি, এসবের যে কোনো একটি পুরো অঞ্চলকে দ্রুত বড় সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। তখন আর বিষয়টি শুধু ইসরায়েল, লেবানন বা ইরাকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাতে ইরান, যুক্তরাষ্ট্র, উপসাগরীয় রাষ্ট্র, এমনকি বিশ্ববাজারও জড়িয়ে পড়তে পারে। অন্যদিকে ইসরায়েলের সামরিক কৌশলও এখন এক কঠিন পরীক্ষার মুখে। একই সময় একাধিক সীমান্তে সতর্ক থাকা, অভ্যন্তরীণ নিরাপত্তা ধরে রাখা, আন্তর্জাতিক সমর্থন এড়ানো আর প্রতিপক্ষকে প্রতিরোধ করা, এই চারটি লক্ষ্য একসঙ্গে পূরণ করা সহজ নয়। বিশেষ করে যখন প্রতিপক্ষ নিয়মিত বাহিনী নয়, নেটওয়ার্ক ভিত্তিক ছড়িয়ে থাকা এবং রাজনৈতিক সামরিক মিশ্র গোষ্ঠী। সব মিলিয়ে আজ মধ্যপ্রাচ্যের আকাশে যে শব্দটা সবচেয়ে জোরে শোনা যাচ্ছে সেটা শুধু বিস্ফোরণ নয়, সেটা অনিশ্চয়তার। কারণ এখন আর প্রশ্ন শুধু কে কোথায় আঘাত করলো তা নয়, প্রশ্ন হচ্ছে কাকে কে কোথায় টেনে আনছে, কে কাকে নিজের পছন্দের যুদ্ধক্ষেত্রে খেলতে বাধ্য করছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পুরো খেলার প্রথম কৌশল ভুলটা আসলে কে করেছে? হয়তো কিছুদিন পর এই দাবিগুলো অনেকটাই নতুন তথ্যের আলোয় বদলে যাবে। হয়তো কিছু ঘটনার মাত্রা কমে যাবে, কিছু বাড়বে, কিন্তু আজকের বাস্তবতা হলো ইরাক, লেবানন আর ইসরায়েল, এই তিনটি নাম আবার একই নিরাপত্তা বাক্যে উচ্চারিত হচ্ছে। আর সেটাই প্রমাণ করে অঞ্চলটি আর আলাদা আলাদা সংকটে নেই, এটি এক জোড়া লাগানো সংঘর্ষ মালার দিকে এগোচ্ছে। এখন আপনার কাছে প্রশ্ন রেখে শেষ করছি, আপনার কি মনে হয় এটি শুধুই সীমান্ত ঘেঁষা কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ধারাবাহিকতা, নাকি আমরা আসলে মধ্যপ্রাচ্যের এক নতুন বহুফ্রন্ট অধ্যায়ের শুরু দেখছি? আর যদি সত্যি সেই অধ্যায় শুরু হয়ে যায়, তাহলে পরের বড় বিস্ফোরণ কি মাটিতে হবে নাকি সিদ্ধান্তের টেবিলে? আপনার বিশ্লেষণ কমেন্টে লিখুন, কারণ এই গল্পের শেষ লাইন এখনও কেউ লিখতে পারেনি।